প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তারা কাজ করছে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা বা কিংবা উদ্যোগ তারা গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো যে 6টি কমিশন গঠন করা এবং এই 6টি কমিশন আর যে কার্যক্রম কিংবা কী ধরনের সংস্কার বা পরিবর্তনগুলো করা যায় তারা সেটি নিজেরা আলাপ আলোচনা কিংবা পর্যালোচনা করে একটি প্রতিবেদন 3 মাসের মধ্যে তারা উপস্থাপন করবে এবং সেই প্রতিবেদন নিয়ে বিভিন্ন পর্যায়ের যারা স্টেক হোল্ডার যারা রয়েছেন, অংশীজন যারা রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে এরপরে সেটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। পাশাপাশি এই আলোচনাটি খুব গুরুত্ব পাচ্ছে, যেটি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি মৌলিক বিষয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন, যেটি সংবিধান পুনর্লিখন বা কেউ কেউ বলছেন সংশোধন পরিমার্জনের বিষয়টি। এবং এর পিছনে অন্যতম যে উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কথাগুলো বিশেষজ্ঞরা বলছেন, যারা পুনর্লিখনের পক্ষে বলছেন, তারা বলছেন যে সংবিধানে প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতার বলে তিনি স্বৈরতান্ত্রিক মনোভাব ধারণ করা এবং জনগণের বিরুদ্ধে তথা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সেই সাংবিধানিক ব্যবস্থা সংবিধানের মধ্যে আছে। ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে দুজনের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন করা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সব কিছুতেই এক ধরনের গণতান্ত্রিক মনোভাব প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্যে সংবিধান পুনর্লিখনের ব্যবস্থার আয়োজন করা দরকার বলে যারা সংবিধান পুনর্লিখনের পক্ষে বলছেন তাদের এই বক্তব্য। বিপরীত দিকে কেউ কেউ বলছেন খুব জোরে সোরেও তারা বলছেন যে আসলে সংবিধান পুনর্লিখনের এই কাজটি করা সেটি খুব গুরুত্বপূর্ণ এবং এর সাথে রাজনৈতিক দলগুলো যারা বলছেন যে সংবিধান পুনর্লিখনের মতো কাজটি এটি জনগণের ভোটে নির্বাচিত কোনো রাজনৈতিক সরকারের দলীয় সরকারের অধীনেই হলে সেটি সকল দিক থেকে ভালো, এটি রাজনৈতিক দলের বক্তব্য। আবার সংবিধান বিশেষজ্ঞ কিংবা আইন অঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞ যারা, তারা বলছেন যে কোন বিষয়গুলো আমাদের রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মৌলিক বিষয় সংবিধানের, সেগুলো সংশোধন বা পুনর্লিখন করতে গেলে যে ব্যবস্থাগুলো, যে ধরনের আয়োজনগুলো কিংবা যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেটিও এই সময়ে কতটা সম্ভব। এই যখন আলোচনা উভয় পক্ষের, তখন আজকে আমরা এই আলোচনাটি করতে চাই যে সংবিধান সংশোধন করে স্বৈরতন্ত্র ঠেকানো কতটা সম্ভব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং সাবেক জেলা জজ এবং বিশিষ্ট কলামিস্ট ইকতেদার আহমেদ। মাঝখানে আছেন সংবিধান বিশেষজ্ঞ ও বিশ্লেষক ব্যারিস্টার নাজির আহমেদ এবং সর্বডানে আছেন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে ইকতেদার আহমেদ, আপনার কাছে আসতে চাই যে সংবিধান পুনর্লিখন সংশোধন যেভাবে আমরা বলি সেটা নিয়ে মনে হচ্ছে 2টা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এখন এটি কেন চাই, সংবিধান পুনর্লিখনটা কেন প্রয়োজন, এই প্রয়োজনটা কতটা জনগণের সামনে উপস্থাপন করা গেল? দেখেন, এই যে আমরা যে রাষ্ট্র সংস্কার বলি, রাষ্ট্র সংস্কার হলো 4 ভাবে হয়। একটা হলো যে সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়, সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়, সংবিধান পুনর্লিখনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়, আবার আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু রাষ্ট্র সংস্কার হয়। তো আমাদের যে প্রথম যে সংবিধান প্রণীত হয়েছিল সেটা হলো যে এই 1971 খ্রিস্টাব্দে আমাদের প্রথম আমাদের যে এটাকে বলা হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র। তো ওই ঘোষণাপত্রটা এটাকে বলা হয়েছিল ভক্স পপুলি বা উইল অফ দ্য পিপল, জন আকাঙ্ক্ষার প্রতিফলনে তখন যারা গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, গণপরিষদ এরা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাদের সমন্বয়ে একটা গণপরিষদ করা হয়েছিল। পরবর্তীতে হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের একদিন পর 11ই জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান রচনা করা হয়। তো এরপরে আমাদের যে ওই যে গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধানটা গৃহীত হয়। এরপরে দেখা গেল যে এই যে বাংলাদেশের সংবিধান যেটা কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের সংবিধান 2বার স্থগিত হয়েছে। একবার হলো 1975 পরবর্তী, আর একবার হলো 1982 পরবর্তী। তো এই 2বার যে সংবিধানে স্থগিত হয়েছে তখন তারা জিয়া রহমান সাহেব এবং এরশাদ সাহেব নিজেরা দল গঠন করে নির্বাচনে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা
অর্জন করে অথবা 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সংবিধানকে সংশোধন করেছিলেন। সংবিধান স্থগিত পরবর্তী ওনারা নির্বাচন করেছেন, নির্বাচন করে তারপরে সংবিধানের সংশোধনী আনয়ন করে তারপরে তারা এই 5ম সংশোধনী করেছেন এবং 7ম সংশোধনী করেছেন। এরপরে যখন শাহাবুদ্দিন সাহেব যখন ছিল তখন উনি যেহেতু 3 জোটের রূপরেখার ভিত্তিতে রাষ্ট্রের শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন ওনার শাসনকালটাকে কিন্তু উনি প্রথমে গণভোটের আয়োজন করেছিলেন এবং সংসদে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে একাদশ সংশোধনীর মাধ্যমে তার শাসনকালকে বৈধতা দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের 3টি অসাংবিধানিক শাসনকালকে বৈধতা দেওয়া হয়েছে 5ম, 7ম এবং একাদশ সংশোধনীর মাধ্যমে। এরপরে যে অসাংবিধানিক শাসন ছিল 1/11 সরকার, ওই সরকারটিকে অদ্যাবধি কিন্তু সাংবিধানিক বৈধতা দেওয়া হয় নাই। তাহলে ওই সরকারটা এখন পর্যন্ত অবৈধ, এই যে 1/11 সরকার। আর বর্তমানে যারা ক্ষমতাসীন হয়েছেন এটা তো ভবিষ্যৎ বলবে যে এটাকে বৈধতা কিভাবে দেওয়া হবে। এখন বৈধতা দেওয়ার পদ্ধতি আমি তো বললাম যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। একটা হলো যে রহমান সাহেব বা এরশাদ সাহেব যেটা করেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করেছিলেন, তারপরে নির্বাচন পরবর্তী তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তাদের শাসনকালকে বৈধতা দিয়েছেন। এখন এই যে বর্তমান আমাদের যে বিদায়ী সরকার, যারা এই বিদায়ী প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন সংবিধানে 5ম সংশোধনী আনয়ন করেছিল। এই 5ম সংশোধনী দ্বারা আমাদের যে এটাকে আপনি অনেকটা বলতে পারেন যে সাংবিধানিক স্বৈরশাসন বা সাংবিধানিক একনায়কতন্ত্রের এখানে হয়েছিল। আমি 3টে অনুচ্ছেদ সম্পর্কে বলবো। 3টা নতুন অনুচ্ছেদের সন্নিবেশন করা হয়েছে। একটা হচ্ছিল 7 ক, আরেকটা হচ্ছিল 7 খ, আরেকটা হচ্ছিল 150 অনুচ্ছেদ। 7 ক দ্বারা বলল যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, আর একটা হচ্ছে সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তবে এটা হবে রাষ্ট্রদ্রোহ সম অপরাধ এবং এটা সাজা হয়েছিল মৃত্যুদণ্ড। আর ক্ষয়ের মাধ্যমে যেটা করলো সেটা করলো যে সংবিধানের আপনার 2/3 সংশোধন অযোগ্য করে ফেললো। 1ম ভাগ, 2য় ভাগ, 3য় ভাগ এবং 150 অনুচ্ছেদ এবং মৌলিক কাঠামো সংক্রান্ত সকল অনুচ্ছেদ। আর 150 অনুচ্ছেদ সেটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, অর্থাৎ হচ্ছিল অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধানাবলী। তাহলে আমাদের দেশে যত অসাংবিধানিক শাসন ইতিপূর্বে হয়েছিল, প্রত্যেকটা অসাংবিধানিক শাসনকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে এই 150 অনুচ্ছেদের মাধ্যমে, 4র্থ তফসিল অন্তর্ভুক্তির মাধ্যমে। এখন এরা 5ম সংশোধনীর মাধ্যমে বলল যে আমাদের যে অস্থায়ী এবং ক্রান্তিকালীন বিধানাবলী বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডটাকে বোঝাবে, এর বিয়ন্ডের পিরিয়ডকে বোঝানো যাবে না। সুতরাং তাহলে আপনি কিন্তু এই যে যতক্ষণ পর্যন্ত আপনি 5ম সংশোধনী বাতিল না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সংবিধান সংশোধনের পথ রুদ্ধ। আর বাতিলের বিষয়ে আমি পরে আসবো, পরে আমরা আরো শুনবো। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার নাজির আহমেদ আসছে এই যে পুনর্লিখন বা সংশোধনের প্রক্রিয়া পরিমার্জনের যে বিষয়টি নিয়ে, সেটি নিয়ে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনি তো এই বিষয়গুলো নিয়ে কাজ করেন দীর্ঘ সময়, বিশেষজ্ঞর পর্যায়ে সেই জ্ঞান আপনার রয়েছে, 3জনই আপনারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত। আবার এটি নিয়ে জনগণের মধ্যে ভিন্ন মতামত রয়েছে। এই বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু চাই যে আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের মধ্যে কোনোভাবে যাতে স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি না হয়, সেই লক্ষ্যেই সংবিধানের রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সংবিধানের পুনর্লিখন। আপনার পর্যালোচনা শুনতে চাই। যেমন আপনার হেডিংয়ে বলেছেন যে সংশোধনীর মাধ্যমে কি স্বৈরতন্ত্র ঠেকানো যাবে। জি, দেখেন, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দলিল হচ্ছে সংবিধান। সকল আইনের এটা ঊর্ধ্বে। এবং পুরাপুরি যে আপনি সংবিধান একবারে শনাক্ত করে লিখিত হয়ে আর সব কিছু ঠিক হয়ে যাবে, এইটা যেমন ঠিক নয়, তবে দ্যার হ্যাজ টু বি এ বিগিনিং অফ সামথিং। কিছু দিয়ে তো প্রথমে শুরু করতে হবে। এবং আমি মনে করি সুন্দর একটা সংবিধান উপহার দেওয়া হচ্ছে প্রথম স্টেপ। কিন্তু আপনি যদি স্বৈরতন্ত্র বা ফ্যাসিজমকে ঠেকাতে চান, তখন শুধুমাত্র সংবিধান না, আরও অনেক জিনিসে হাত দিতে হবে, অনেক জিনিস এনশিওর করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসতে হবে। দেখেন, ইংল্যান্ডে আমি যে দেশে প্র্যাকটিস করি, বসবাস করি, ওই দেশে তো লিখিত সংবিধানই নাই। কিন্তু বাংলাদেশের মতো এই ধরনের তো বিভিন্ন সময় বেকায়দায় পড়ে নাই। 5 বছর পরে পরে তো ইলেকশন নিয়ে এইবারে লঙ্কাকাণ্ড ঘটে না। এবং যেটি বলা হচ্ছে যেখানে রাজনীতি গণতান্ত্রিক, সেখানে সংবিধানের প্রয়োজন হয়তো খুব একটা বেশি পড়ে না। মানে মানুষের কি বলে নৈতিক স্ট্যান্ডার্ড যদি হাই থাকে, যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, মানুষ তো আসলে কি বলে সৃষ্টি সেরা জীব। ওইভাবে যদি তার বিবেক এবং বুদ্ধি কাজ করে, তাহলে তো অনেক কিছু কিন্তু লিখিত না হলেও চলে। দেখেন, মাইন্ডসেট ঠিক করতে হবে,
এনভায়রনমেন্ট ঠিক করতে হবে। শুধুমাত্র ইলেকশনের মাধ্যমে একটা লিডার বা দল ক্ষমতায় চলে আসলেই গণতান্ত্রিক হয় না। আপনি যদি ইতিহাস তাকান তাহলে দেখবেন যে হিটলারও কিন্তু একটা ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমেই ক্ষমতায় আসছিল, পরবর্তীতে সে ওয়ার্ল্ড ওয়ার্স্ট ডিক্টেটর হয়ে গেল। তো ঠিক তদ্রূপ শুধুমাত্র 5 বছর পরে পরে একটা সাধারণ ইলেকশন দিয়ে আর সংবিধানে কিছু নীতিকথা লেখা থাকলেই কিন্তু সব শেষ হয়ে যাবে না। আপনাকে আচার ব্যবহারে, আপনার মাইন্ডসেট, ইন্টারনাল ডেমোক্রেসি, আপনার দলের ভিতরে গণতন্ত্র, এগুলা অনেক কিছু নির্ভর করে। তো আমি মনে করি যে সংবিধানটা হচ্ছে মানে টিলার উপর থেকেই তো পানি পড়ে, নিচ থেকে আপনি যতই দেন টিলার উপরে যাবে না। তো সংবিধানটা সুন্দর করে লেখা দরকার। এবং আমি মনে করি যে 53 ইয়ার্স পরে একটা সুযোগ আসছে বাংলাদেশকে একটা সুন্দর, কারণ এই সংবিধানটাকে এমনভাবে কাটাছিড়া করা হয়েছে, আমি প্রায় সময় বলে থাকি যে ইউ ক্যানট প্রপারলি ফলো দিস কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। মানে না ভেঙে আপনি এই সংবিধানকে আপনি ভালো করে ফলো করতে পারবেন না। জাজ ইফতেখার সাহেব বলেছেন খুব সুন্দর করে যে প্রায় 2/3 বা 1/3 উপরে আনএমেন্ডেবল করে দিয়েছে। একটা পার্লামেন্ট ভবিষ্যৎ পার্লামেন্টকে বাঁধতে পারে না, বাইন্ডিং করতে পারে না। এরপরে দেখেন প্রধানমন্ত্রী, আপনি ডজন উদাহরণ দেখা যাবে যখন ক্ষমতায় ছিলেন উনি ড্যাম কেয়ার করতেন, সংবিধান ভঙ্গ করেছেন, প্রতি পদে পদে উনার সংবিধান লঙ্ঘিত হয়েছে। উনি যে শপথ নিলেন, একটা সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন, শপথে এই জিনিসটা আওড়াতে হয় মুখ দিয়ে যে আমি রাগ অনুরাগের বশবর্তী না হয়ে সিদ্ধান্ত নিব। আপনি ডজন উদাহরণ দিতে পারবেন। একবারে এখন প্রধান উপদেষ্টাকে নাকানি চুবানি বা কি বলে পদ্মা সেতুতে পালানোর পর্যন্ত শুরু করে সব কিছুতে ওনার একটা রাগ, গুসা, আক্রোশ কাজ করে। তো এটা তো স্পষ্ট সংবিধান লঙ্ঘন। এভাবে সংবিধানে আছে ন্যায়পাল, কিন্তু ন্যায়পাল কখনো গঠিত হয় না। এভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। সংবিধানকে যদি কেউ ফলো না করে, কারণ যারা ক্ষমতায় থাকেন তারাই তো লিড বাই এক্সাম্পল। আপনি তো দৃষ্টান্ত স্থাপন করবেন সংবিধান মান্য করে। আর সংবিধান এত বেশি ঘন ঘন সংশোধন করাও ঠিক নয়। 247 বছরের ইতিহাসে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মাত্র 27 বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু আমরা 53 ইয়ার্সে 17 বার আমরা সংশোধন করেছি। এবং বেশিরভাগ সংশোধনই হয়েছে দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে, ক্ষমতাকে পলঙ্কিত করার স্বার্থে, অথবা আমি কীভাবে ক্ষমতায় থাকবো। শুধুমাত্র 2টা সংশোধনী আসছে ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে। একটা ইফতেখার সাহেব বলেছেন যে 11th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আর 12th অ্যামেন্ডমেন্ট, এই 2টা ছাড়া বাকিগুলো আপনি বিশ্বাস করতে পারেন যে ব্যক্তির জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। তো এগুলো তো ভালো দৃষ্টান্ত নয়। 30th অ্যামেন্ডমেন্ট, 3টে সংশোধন, মানে 11, 12, 13 13টা তো ন্যাশনাল কনসেনসাস ওই অর্থে বলা যায় না ডাইরেক্টলি, কিন্তু 11, 12 তো একবারে আওয়ামী লীগ বিএনপির সবাই ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টে করেছেন। কিন্তু 13 যেটা এসেছে ওই যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর, যদিও ওখানে আওয়ামী লীগ পার্টিসিপেট করে নাই। তো জন্য আমি 11 এবং 12কে বললাম যে ন্যাশনাল কনসেনসাস করেছে। কিন্তু ব্যক্তির জন্য সংবিধান সংশোধন হবে কেন? সংবিধান সংশোধন হবে দেশের জন্য, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, এবং কনসেনসাস এবং প্রপার মেকানিজম আছে কিভাবে আপনি করবেন, জাতির মতামত নেবেন, এগুলো কিচ্ছু বালাই না করে আমি মনে করলাম, দেখেন না ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনটা কিভাবে বাতিল করা হলো, 15 অ্যামেন্ডমেন্ট কিভাবে নিয়ে আসা হলো, অনেক কিছুকে তছনছ করে দিয়েছে। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের একটা সুযোগ আসছে, এই ধরনের সুযোগ হয়তো আমরা আমাদের জীবদ্দশায় পাবো না। এজন্য আমি মনে করি একটা সুন্দর সংবিধান উপহার দেওয়ার এখনই সময়। বেশ, রাজিনামা অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনার কাছে আসতে চাই যে আসলে যেখানে শেষ করলেন বেশ নাজিরামে, সেটি হচ্ছে যে সংবিধান সংশোধন হতে পারে সেটি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, কিন্তু এর যদি বিপরীত হয়, দলীয় বা ক্ষমতার স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি সংবিধান সংশোধন করা হয়, তাহলে সেই সংবিধান জনগণের রক্ষা কবচ হিসাবে কতটা কাজ করতে পারে, এটি একটি প্রশ্ন। সাথে মৌলিক অধিকারের বিষয়টিও আসলে আপনার কাছে প্রশ্ন রাখি যে মৌলিক অধিকার হিসাবে যে বিষয়গুলোকে আমাদের দেশের সংবিধানে লিখিত আছে, অন্তর্ভুক্ত আছে, সেক্ষেত্রেও কোনো পরিবর্তন প্রয়োজন মনে করেন কিনা? আমি প্রথমেই নাজির ভাইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যেটা বলতে চাই আর কি, যে আমাদের এই 5ই আগস্টের পরে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় আর কি, এবং এই দ্বিতীয় স্বাধীনতা যে ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই অর্জিত স্বাধীনতার মাধ্যমে এখন সংবিধান পরিবর্তন করার এখনই মোক্ষম সময়। কারণ ইতিপূর্বেই নাজির ভাই এবং সাবেক জেলা জজ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার মহোদয় উনি ব্যাখ্যা করেছেন যে আপনার 2/3 আছে যে আপনার যেটা সংশোধনই করা যাবে না, অথচ এই সংবিধান এখন বাংলাদেশের জন্য অচল।
কারণ এই সংবিধানের উপর ভিত্তি করেই আপনার এই 2014, 18 এবং 24-এর অবৈধ নির্বাচন সংগঠিত হয়েছে এবং তারা যা খুশি তাই করেছে। এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হলেও কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনি শুরুতে যে কথাটি বলেছিলেন যে নির্বাচিত সরকার এটা যদি করে তাহলে রাজনৈতিক দলগুলো বলছে, হ্যাঁ বলছে, কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে এটা করবে, এই কমিটমেন্ট রক্ষা করবে, এরকম কমিটমেন্টের ঘাটতির অভাব আমরা গত 53 বছর দেখেছি। কাজেই এখন বিশেষজ্ঞদের মাধ্যমে সংবিধান সংশোধন করে সমস্ত রাজনৈতিক দল যদি একাত্ম হয় যে হ্যাঁ 91 সালের মতো করে যে এটা আমরা নির্বাচনের পর বৈধতা দিব, সেটা সবচেয়ে সুন্দর দিক। আর এখন কি তারা এখানে সংশোধন করতে চায় বা তারা কি চায় সেগুলো তারা এখনই প্রস্তাবনা আকারে পেশ করতে পারে, জেনারেলাইজ সমালোচনা না করে বা মাঠে ময়দানে বক্তৃতা না করে তারা লিখিতভাবে, তাদের তো অসংখ্য প্রত্যেক দলেই আপনার আইন প্রণেতা হওয়ার মতো অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী আছে বা যারা সংবিধান সম্পর্কে কাজ করতে পারে, তারা এই লাইনে কাজ করুক, যাতে হবে কি আপনার আমরা এই 2014, 18 এবং 24-এর মতো আর যাতে নির্বাচন না দেখি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আপনি যে মানবাধিকারের যে বিষয়গুলো বললেন, অবশ্যই এই বিষয়গুলো সংবিধানে সংযোজিত হওয়া দরকার। আমাদের তো আর ব্রিটেনের মতো অলিখিত সংবিধান না, লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানের মাধ্যমেই আমাদের এই বিষয়গুলোকে মেকশিওর করতে হবে। এবং নাজির ভাই খুব কারেক্টলি বলেছেন যে এটা হচ্ছে সর্বোচ্চ বিষয়, উপরে থেকে নিচের দিকে পানি গড়াবে। সুতরাং আমাদের এটা সংশোধনের কোনো বিকল্প নেই এবং সেটা পজিটিভ সংশোধন হতে হবে, রাজনৈতিক স্বার্থে না, রাজনৈতিক দুরভিসন্ধিমূলকভাবে সংবিধানকে নিজের এই স্বার্থের জন্য ব্যবহার করা, যেটা আমরা 72 থেকে 75 পর্যন্ত দেখেছি। শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে আপনার সংবিধান সংশোধন করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, এগুলো আপনার ইতিহাসের জন্য কলঙ্ক। এই কলঙ্কিত অধ্যায়কে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে এবং মানুষের অধিকারের জন্য সংবিধান রচনা করতে হবে। এর বাইরে গেলেই তখন আসলে জনস্বার্থ লঙ্ঘিত হবে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম। আরও আলোচনা শুনবো, তার আগে ইকতেদার আহমেদ আসতে চাই। এই পুনর্লেখনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য কি উপায় বা কৌশল অবলম্বন করা যায়? দেখুন, এখন পর্যন্ত তো ওনারা সংবিধান বহাল রেখেছেন, জি, যেটা 1-11 সরকার ছিল তারাও কিন্তু সংবিধান বহাল রেখেছে। আবার শাহাবুদ্দিন সাহেবের যে এই অস্থায়ী সরকার ছিল তিনিও কিন্তু সংবিধান বহাল রেখেছিলেন। এখন সংবিধান যদি বহাল থাকে, এরপরে তো সংবিধান সংশোধনের প্রশ্ন আসে। সংশোধনী তো অবশ্যই প্রয়োজন হবে, কেননা তাদের যে এই শাসনকালকে তো বৈধতা দিতে হবে, তাদের এই শাসন ক্ষমতা গ্রহণ এবং তাদের যে এই ধরেন 6 মাস, 9 মাস, 1 বছর বা 2 বছরের শাসনকাল, এটাকে যদি বৈধতা দিতে হয় তাহলে সংবিধানের সংশোধনীর প্রয়োজন আছে। তাহলে আমি তো এর আগেও বলেছি যে ওই সংশোধনীর পথটা তো তারা রদ্দ করে ফেলেছে, কেননা তারা বলেছে যে 150 অনুচ্ছেদে আপনি একটা সীমিত করে দিয়েছে যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত 150 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হবে, বিয়ন্ড দ্যাট পিরিয়ড 150 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করতে পারবেন না। তাহলে আপনি 4th শিডিউলে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই এখন। সেটা যেহেতু নেই, তাহলে হলো যে এই 75 সংশোধনী যেটা, এটা হলো পার্লামেন্টের মাধ্যমে এটাকে বাতিল করতে হবে। পার্লামেন্টের মাধ্যমে যদি বাতিল করতে হয় তাহলে সেখানে সংসদ নির্বাচন পরবর্তী 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। এখন জিয়াউর রহমান সাহেব বা এরশাদ সাহেব যে পথ অবলম্বন করেছেন, এখন বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন তারা কি সেই পথ অবলম্বন করবেন কিনা, অর্থাৎ রাজনৈতিক দল গঠন করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে তারা বা তাদের অনুগামী যে সকল দল আছে তারা যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সংশোধনের প্রশ্ন আসে। আর পুনর্লিখন করতে গেলে ধরেন এটাকে যদি আমরা বিপ্লবী সরকার বলি, যেদিন ওনারা শপথ নিলেন সেদিনই কিন্তু সুযোগ ছিল যে ওনারা যদি ওই যে ফরমানের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করতেন, ফরমানটা যেমন সামরিক শাসন যখন ঘোষণা করা হয় রাষ্ট্র ফরমানের মাধ্যমে পরিচালিত হয়, এই ফরমানের ক্ষমতাটা কোত্থেকে আসে? এটা হয়েছিল উইল অফ দি পিপল, মানে জন আকাঙ্ক্ষা বা জনইচ্ছা পূরণে এটা করা হয়। তো এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে, আমাদের দেশেও অতীতে হয়েছে। এটা করার সুযোগ ছিল, বা আমি বলি যে এখনও এটা করার সুযোগ আছে। এটা যদি ওনারা যদি ফরমানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে চান এবং সংবিধান যদি বাতিল করেন, সেক্ষেত্রে সংবিধান পুনর্লিখনের আবশ্যকতা দেখা দিবে। এবং পুনর্লিখনের ক্ষেত্রে দুটো কাজ করতে হবে, একটা হলো যে গণভোটের আয়োজন করতে হবে, আর আরেকটা হলো যে গণপরিষদ গঠন করতে হবে। এখন গণভোটের আয়োজন এটা সহজ পদ্ধতি, বাট গণপরিষদ গঠন এটা কিন্তু অত্যন্ত জটিল
পদ্ধতি বা জটিল প্রক্রিয়া। কাদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হবে, কিভাবে গণপরিষদ গঠিত হবে, তারপরে হচ্ছিল গণপরিষদ সংবিধান অনুমোদন করবেন, এরপরে আবার জাতীয় সংসদের নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণের বিষয় রয়েছে, বেশ কিছু প্রক্রিয়া অনুসরণের বিষয় রয়েছে এখানে। যে ইকতেদার আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আমরা ব্যারিস্টার নাজির আহমেদ প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে এখনই সময়, সেটি আপনি বললেন যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এখন যে সময়টিতে আছি, যে সংশোধন বা পুনর্লেখনগুলো বা পরিবর্তনগুলো দরকার, সেটি এখনই সময়, সেটা আপনি যথার্থই বলেছেন। কিন্তু আয়োজনগুলো করতে যে পর্যায়ক্রমিকভাবে যে অগ্রসর হওয়া প্রয়োজন, সেই জায়গাতে যে সকলের যে ঐক্য, রাজনৈতিক দল কিংবা জনগণের পক্ষ থেকে যে সমর্থন, সেই বাস্তবতা কেমন দেখছেন? সংবিধান পুনর্লেখন সেটি স্বৈরতান্ত্রিক যে মনোভাব, সেটি কতটা ঠেকাতে পারবে, এবং যাতে ভবিষ্যতে কোনো সরকার বা কোনো ব্যক্তি স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্য অর্জন করে জনগণকে যাতে নানাভাবে বিপর্যস্ত করতে না পারে, সেই আলোচনাটাই করছি। সেই আলোচনার সূত্র ধরে যে প্রশ্নটি বেশ নাজির আহমেদ আপনার কাছে রেখে যাওয়া, যে এটি আয়োজন করতে গেলে যে পর্যায়গুলো অনুসরণ করতে হবে, ধাপগুলো অনুসরণ করতে হবে, সেই বাস্তবতার প্রেক্ষাপটে যে ঐক্য, রাজনৈতিক দল এবং জনগণের পক্ষ থেকে সমর্থন যেটা প্রয়োজন, সেই বাস্তবতা নিয়ে আলোচনা শুনতে চাই। আমি আসছি, দুই তিনটা ফুটনোট আমি বলেই চলে আসছি। এক নম্বর হচ্ছে, দেখেন ইকতেদার সাহেব আগের সেগমেন্টে বলেছেন, ওই যে সাথের কোথে ওই যে ওয়াইডলি বলা হয়েছে শক্তি প্রদর্শনের মাধ্যমে, এমন একটা শব্দ ইউজ করা হয়েছে, ষড়যন্ত্র করলেও। এটা কিন্তু ব্যাপক ওয়ার্ড, এবং বর্তমান সরকার যেভাবে এগুচ্ছেন ধীর গতিতে সংবিধান নিয়ে, আমার তো ভয় হয় কোনো কারণে যদি আগের গভর্নমেন্ট আসতে পারে, অথবা তাদের প্যাট্রোনাইজেশনে কোনো গভর্নমেন্ট আসতে পারে, তাহলে কিন্তু এই সাতের ইউজ করে কিন্তু ওনাদের হাইয়েস্ট পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে। এজন্য সংবিধানের ব্যাপারে খুব তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে। দুই নম্বর হচ্ছে, দেখেন রাজনৈতিক দলগুলা মানে মৌলিক পরিবর্তনে অনেক সময় উৎসাহী হয় না। দে থিঙ্ক ফর পাওয়ার, দে থিঙ্ক ফর নেক্সট ইলেকশন, নট ফর নেক্সট জেনারেশন। সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দেওয়াটা ওয়াইজ হবে না। আর আমরা যে সংবিধান নিয়ে শুরু করেছি, ইকতেদার সাহেব খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন গত সেগমেন্টে। 72 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে, তারা অ্যাডপ্ট করেছে কারা? যারা ইলেক্টেড হয়েছিল আন্ডার পাকিস্তান গভর্নমেন্ট, এলএফের আন্ডারে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে, তারা কিন্তু তাদেরকে নিয়ে গঠিত হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। তো একটা আমার কথা হচ্ছে, ব্যক্তিগত আমি মনে করি, একটা স্বাধীন সার্বভৌম দেশের সংবিধান, যে দেশের সাথে ফাইট করে আমরা স্বাধীন হলাম, ওই দেশের কাঠামোর আন্ডারে ইলেক্টেড প্রতিনিধিরা কেন এটা অ্যাডপ্ট করবে? আমাদের অনেকটা বলা যায় বিসমিল্লাহ গলত ছিল, বা শুরুতেই গলতপূর্ণ ছিল। এজন্য এই সুযোগে আমরা মনে করি এখন একটা সুন্দর ফ্রেশ স্টার্ট হওয়া দরকার। এখন থেকে আপনার কথায় আসি, আমি মনে করি যে তিনটা উপায় সামনে আছে। একটা উপায়টা দেরি হয়ে গেছে বা দেরি হয়ে যাচ্ছে, যেটা ইকতেদার সাহেব বলেছেন যে 5 তারিখের পরেই কিন্তু শুরুতেই কিন্তু অনেক কিছু করতে পারতেন, এবং ওই যে সামরিক ফরমান যেভাবে কু হলে মিলিটারি বা সামরিক শাসন হয়, এইভাবে তারা ফরমানের মাধ্যমে কিন্তু দেশ চালাতে পারতেন, সংবিধানকে সাসপেন্ড বা স্থগিত করে। এটা করেন নাই। এখনও কিন্তু বেটার লেট দেন নেভার, ইংরেজিতে একটা কথা আছে। ওইটা যদি হয়, তাহলে নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে নতুন শুধুমাত্র কেবলমাত্র সংবিধান অ্যাডপ্ট করার জন্য, ড্রাফট করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। তাদের কাজটা হবে সংবিধান প্রণয়ন করে তারা ডিজলভ হয়ে যাবে, তখন আরেকটা জেনারেল ইলেকশন হবে ওই সংবিধানের আন্ডারে। এইটা একটা। 2 নম্বর হচ্ছে, একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে কনস্টিটিউশন ড্রাফট করে গণভোটের মাধ্যমে ওইটা করা। আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে একটা লিখিত চুক্তি নেওয়া, যে পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তারা আমাদের এই জিনিসগুলো তারা বৈধতা দেবেন, এইটা তারা ক্যারি অন করবেন। যেটা 91-এ শাহাবুদ্দিন সাহেবের ক্ষমতায় আসা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি শাসিত সরকারে আসা ওই যে 11th এবং 12th অ্যামেন্ডমেন্ট, যেটা 3 দলীয় জোটের রূপরেখা বলা হয়েছিল, এইভাবে কিন্তু একটা আন্ডারটেকিং বা রিটার্ন নেওয়া যেতে পারে। পরবর্তী ইলেকশনে আমরা যেই জিতবেন আপনারা এই কাজটা করতে হবে। আরেকটা হচ্ছে ডেঞ্জারাস, রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে যারা নির্বাচনে যাবেন। আর আরেকটা চতুর্থ অপশন, এটা হচ্ছে ডেঞ্জারাস, এবং এটা যদি হয় তাহলে ধরে নিতে হবে নেক্সট ইলেকশন আর ফেয়ার হবে না। সেটা হচ্ছে 111-এর গভর্নমেন্টের মতো একটা দলের সাথে পর্দার আড়ালে চুক্তি করে, এটা তো প্রণব মুখার্জির বই থেকে স্পষ্ট আসছে, একটা দলের সাথে কিভাবে তারা করেছেন, বৈধতা দেবেন তাদেরকে। এবং ব্রিগেডিয়ার বারি রিটায়ার্ড, উনি তো মিডিয়াতে এসে বলেছেন যে কিভাবে ওই সময় মেজর জেনারেল আমিন এবং গহর রেজভি
শেখ হাসিনার সাথে সাফজেলে দেখা করতেন, নেগোসিয়েশন করতেন। তো এগুলো তো স্পষ্ট যে 111-এর গভর্নমেন্ট তারা তাদের ওই যে 2/3 নিয়ে আসার জন্য কনসার্ন ছিল বেশি, যাতে করে তাদের সেফ এক্সিট হয় এবং তারা যে কাজগুলো করেছিল এটা বৈধতা পায়। তারা ফেয়ার ইলেকশন করা ওইটা কিন্তু মাইন্ডে ছিল না। এবং শেখ হাসিনাও কিন্তু অনেক সময় বলেছেন একটু মেকানিজম করলে বিএনপি বিরোধী দলে বসতে পারতো না, বারবার বলেছেন কিন্তু পাবলিকলি। তো তার অ্যাডমিশন, ব্রিগেডিয়ার বাড়ির বক্তব্য এবং প্রণব মুখার্জির বইয়ের লেখা, এই তিনটা যদি যোগ করেন তাহলে ওই ইলেকশনটা ফেয়ার, ফ্রি ফেয়ার যেটা বলা হয় ওইটা ছিল না, ওইটা মেকানিজমের ছিল। এই ধরনের করতে হবে। এজন্য আমরা এইভাবে চাই না, আমরা চাই পুরা জাতির, পুরা দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হবে। এই ধরনের একটা ইলেকশন হওয়া দরকার, এই ধরনের একটি নির্বাচন হওয়া দরকার। বেশ, নাজির আহমেদ, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনার কাছে আসতে চাই যে সংবিধান পুনর্লেখনের সেই বিষয়টি, দুটি বিষয়ে মনে হচ্ছে যে আসলে মানুষের বা জনগণের পক্ষ থেকেও মানে তাদের পর্যালোচনায় সবচেয়ে বেশি একটি হলো বিচার বিভাগের প্রসঙ্গ আর নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচনের প্রসঙ্গে একটু আপনার আলোচনা শুনতে চাই। সেটি হলো যে নির্বাচনটি গণতান্ত্রিক হোক, সকল ভোটার যারা তারা তাদের পছন্দ মতো ভোট দিতে পারবেন। কিন্তু আমরা বিগত সময়ে যে নির্বাচনগুলো, বিশেষ করে 14, 18 এবং 24-এর যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলছে, জনগণও বলছে যে এই ধরনের নির্বাচন আসলে কেউ আসলে আর দেখতে চায় না। সেই জায়গা থেকে সংস্কারের প্রশ্নে বা পুনর্লেখনের প্রশ্নে কোন কোন ব্যবস্থাগুলো বিবেচনা করা যেতে পারে? এক নম্বর যেটা হচ্ছে যে আপনার এই যে কেয়ারটেকার সিস্টেম বা ইন্টারিম গভর্নমেন্টের যে সিস্টেম ইতিপূর্বে ছিল, যেটা আমরা 91 নির্বাচনে বা 96 এবং 2001-এর নির্বাচনে যেটা মোটামুটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থা বা নির্বাচনকালীন যে সরকার ব্যবস্থা, সেটাকে পুনরায় সংবিধানে সংযোজন করা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের মধ্যেও একটা পজিটিভ চেঞ্জ আনতে হবে আর কি, যে আপনার সব দলের সমস্ত প্রার্থীর সমান সুযোগ, নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ করা, তারপর যারা ঋণখেলাপি, অনেক ঋণখেলাপি কিন্তু আপনার বিগত নির্বাচনে প্রার্থী হয়েছেন আইনের ফাঁকফোক করে, সেই বিষয়গুলো আপনার সংশোধন করা আর কি। বিশেষ করে আপনার এই যে রিশিডিউলের যে একটা সিস্টেম, একজন লোকের 1000 কোটি টাকা ঋণ বা হাজার হাজার কোটি টাকার ঋণ, সামান্য কিছু টাকা দিয়ে তারা আপনার রিশিডিউল করতেছেন এবং ঋণ মানে বৈধতা পেয়ে যাচ্ছেন। সেই জিনিসগুলো আপনার মানে অবশ্যই সংশোধন করতে হবে। এটা শুধুমাত্র নির্বাচনের স্বার্থে না, দেশের স্বার্থে। আজকে ব্যাংকিং ব্যবস্থাকে কমপ্লিটলি ধ্বংস করা হয়েছে। যদিও গভর্নর সাহেব বলেছেন যে আপনার বাংলাদেশের ব্যাংকের যে আপনার সঞ্চয়, এটা 95% সঞ্চয় হচ্ছে আপনার 2 থেকে 5 লাখ টাকা সাধারণ জনগণের সঞ্চয়, কিন্তু সেই সঞ্চয়ও কিন্তু আজকে আপনার ঝুঁকির মুখে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বিভিন্নভাবে পাচার হয়েছে। আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে যে আপনার সালমান এফ রহমান সাহেব এবং তার ছেলে কিভাবে নিজেদের ইন্টেল কোম্পানির মাধ্যমে দুবাইতে আর কি আমদানির মাধ্যমে টাকা পাচার করেছে। তো এরাও কিন্তু আপনার নির্বাচনে আপনার বৈধ প্রার্থী ছিলেন এবং বৈধ প্রার্থীরা অবৈধ হয়ে গেছেন। তাদের আপনার 2018 নির্বাচনে আমরা দেখেছি অনেক প্রার্থীতে বাতিল করা হয়েছে। এবং আমি এর আগেও একবার আলোচনায় বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনে আপনার প্রার্থীদেরকে আপনার জোর করে বসিয়ে দেওয়া হয়েছে বা তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো নির্বাচন কমিশনকে, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার জন্য সংবিধানে যে সংশোধন করা প্রয়োজন, সেই সংশোধনগুলো অবশ্যই আসতে হবে। এবং এটাই আপনার এই যে জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের এটাও একটা লক্ষ্য ছিল যে আপনার সর্বক্ষেত্রে বৈষম্য দূর করা, আপনার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের আপনার নিয়ম কানুন করা দরকার, সেটা আপনার এই সংবিধান সংশোধনের মাধ্যমে করতে হবে। আর এর মধ্যে আমি আরেকটু যোগ করতে চাই, নাজির ভাইয়ের যে 4টা অপশন সে বলেছেন আর কি, আপনার সংবিধান সংশোধনের ব্যাপারে আর কি, আপনার 5 তারিখে আপনার সংবিধানকে স্থগিত করে ফরমান জারি করে আপনার আমাদের সরকার গঠন হয়েছে কিন্তু 8 তারিখে, এবং ইউনূস সাহেব আপনার সরকারে যাবেন কি যাবেন না সে নিয়ে একটা দোটানা ভাব ছিল। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে এন্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। তো অনেক কিছুই তাদেরকে কিন্তু সামাল দিতে হচ্ছে। যেমন আপনার এখন সব সচিবরা আওয়ামী লীগ সরকার আমলে অ্যাপয়েন্টেড কিন্তু সচিব, বিচার বিভাগেও তো কু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যা হোক হয়েছে, আপনার সবচেয়ে বিউটিফুল দিক হচ্ছে এই সরকারের যে আপনি কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেটা সংশোধন করার সুযোগ আছে। আপনি দেখেছেন যে আজকেই সন্ধ্যায় আপনার
আলী রিয়াজ সাহেব আপনার সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, শাহদিন মালিক সাহেব দায়িত্ব নেননি। তো এখন আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আপনার ইউনূস সাহেব কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা একেবারে নির্দ্বিধায় সমালোচনা করবেন, কোনো নির্ভয়ে সমালোচনা করবেন, তো সংশোধনের সুযোগ রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই সংবিধানটাকে পুনর্লিখন করে এবং এটাকে বৈধ দেওয়ার জন্য গণভোটই যথেষ্ট, একটা গণভোটের আয়োজন করা, নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে সংবিধানটাকে বৈধত্ব দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে সংবিধান, যেহেতু এটা দ্বিতীয় স্বাধীনতা, গণভোটের মাধ্যমে সংবিধানকে প্রতিষ্ঠিত করে সেই সংবিধানের আওতায় নির্বাচন হবে, যাতে আপনার এই পরবর্তী সরকারগুলা আপনার সুযোগ না পায় আর কি আপনার। বিকজ আমি এইটা এই কারণে বলতে চাই, হ্যাঁ 91 সালে যে 3 দলের যে রূপরেখা, যে চুক্তিটা ছিল, নাজির ভাই ভালো বলতে পারবেন, যে সবগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। কাজী চুক্তি করলো যে বাস্তবায়ন হবে, সেটাও কিন্তু আপনার একটা সন্দেহ থেকে যায়। সে কারণে আপনার সংবিধান সংশোধন করে গণভোটের মাধ্যমে এই সংবিধানকে বৈধ, কোনো ধরনের সংশয় রাখা যাবে না। জি, রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে ইফতেখার আহমেদ আপনার কাছে প্রশ্নটি রেখে যাই যে বিচার বিভাগের স্বাধীনতা, সেটি তো প্রায় 15 বছর বা একদম বহু সময় ধরে সবারই প্রত্যাশা যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, তাদের মাধ্যমে আইনের শাসনের প্রতিষ্ঠা যেটি, সেটা অনেক দূর বেশি অগ্রসর হবে। কিন্তু গত 15 বছরে যে বাস্তবতা আমরা দেখেছি বিচার বিভাগে, সেই বিষয়গুলোর যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে সংবিধান সংশোধন বা পুনর্লেখনের প্রশ্নে কোন ব্যবস্থাগুলো বা বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে তার পুনরাবৃত্তি ঘটবে না? দেখুন, বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে কাজ করতে হয়, সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো যে বিচারক নিয়োগে স্বচ্ছতা। এখন বিচারক নিয়োগ বিষয়ে আমাদের সংবিধানে যেটা বলে দেওয়া আছে সেটা হলো যে সেখানে 4 ধরনের যোগ্যতার কথা বলা আছে, যে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, অথবা অধস্থন আদালতে বিচারক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, এবং সর্বশেষ যেটা সেটা বলা হয়েছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। এখন ওই আইনটা কিন্তু আজ পর্যন্ত প্রণীত হয়নি যে এনি আদার কোয়ালিফিকেশন। এখন বিচার বিভাগের সর্বনিম্ন পদ হলো সহকারী জজ। এখন সহকারী জজকে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয়, ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। এখন সহকারী জজ পদে যদি আপনি নিয়োগ পেতে হয়, তাহলে আপনাকে আগে, আমরা যখন বিচার বিভাগে যোগদান করেছি, আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, দ্যাট ইজ এ কনস্টিটিউশনাল বডি। আর এখন হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়, এবং সেখানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে এই পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে হয় আপনাকে অল থ্রু সেকেন্ড ক্লাস থাকতে হবে, মানে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন এবং এখন ধরেন এই যে আপনি বিচার বিভাগের সর্বনিম্ন পদের জন্য একটা মিনিমাম কোয়ালিফিকেশন একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন, যে এই কোয়ালিফিকেশন থাকলে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট। তারপরে কম্পিটিটিভ পরীক্ষা হবে। সেখানে দেখা গিয়েছে যে আমি যখন রেজিস্ট্রার জেনারেল ছিলাম, যে 60%-এর নিচে যারা মার্কস পায় ওদেরকে ভাইবার জন্য কল করা হয় না, অর্থাৎ 1200 মার্কসের রিটেন পরীক্ষায় যারা 60% মার্কস পায়, অনলি দোজ হু আর কল্ড ফর ওরাল এক্সামিনেশন অর ভাইবা ভোসি এক্সামিনেশন। তারপরে ধরেন দেখা যাচ্ছে যে রিটেনে কোয়ালিফাই করছে 100 পোস্ট, রিটেনে কোয়ালিফাই করছে 100 জন, মানে 9 জনে একজন নেওয়া হচ্ছে। কিন্তু উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ধরনের যাচাই বাছাই নাই, একদম রাজনৈতিক বিবেচনায়, অর্থাৎ রাজনৈতিক যে দল যখন ক্ষমতায় ওই দলের রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিকে বিচারক, এখন এটা পৃথিবীর সব দেশে হচ্ছিল, এটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। যেমন আমি রেজিস্ট্রার জেনারেল থাকাকালীন আমি ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছি, সেখানে উচ্চ আদালতের জন্য যে স্ট্যান্ডার্ড সেটা LLM বেসিক গ্রেড, তারপরে পরীক্ষা হবে, ওই পরীক্ষায় তাকে কৃতকার্য হতে হবে। তো আমাদের দেশে আপনি লোয়ার জুডিশিয়ারির জন্য পরীক্ষার ব্যবস্থা আছে, লোয়ার জুডিশিয়ারির জন্য আপনার মিনিমাম কোয়ালিফিকেশন আছে, কিন্তু হায়ার জুডিশিয়ারির জন্য এই ধরনের কোনো বিধান নাই। এখন যদি ধরেন এই হায়ার জুডিশিয়ারিকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে অধস্থন আদালতের উপরে আর্টিকেল 109 অফ দি কনস্টিটিউশন, এটাকে বলা হয় সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। এখন সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের ব্যাপারে বিশ্বব্যাপী স্বীকৃত নিয়ম সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দ্য ইনফেরিয়ার, কিন্তু আমাদের দেশে ঠিক উল্টা হয়ে গেছে, ইনফেরিয়র ইজ কন্ট্রোলিং দ্য সুপিরিয়র। এখন যে বর্তমান যিনি প্রধান বিচারপতি, উনিও কিন্তু এখানে দেখা গিয়েছে যে এই অতিক্রান্ত, অর্থাৎ সুপারসিড হয়েছিলেন। যোগ্যতা মেধা থাকা সত্ত্বেও কিন্তু তাকে প্রধান বিচারপতি করা হয় না, এবং এই পট পরিবর্তন যদি না হতো উনি হয়তো প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেতেন না। বঞ্চনা দুটি সমানভাবে, যতক্ষণ পর্যন্ত আপনার, অর্থাৎ উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনাকে নীতিমালা করতে হবে, আইন করতে হবে, এবং স্বচ্ছতা থাকতে হবে, এবং পরীক্ষার ভিত্তিতে সেখানে বিচারক পদে নিয়োগ হবে, তাহলেই কিন্তু যোগ্য ব্যক্তিরা বিচারক পদে আসীন হবেন। এবং বিচার ব্যবস্থা, যেটা পৃথিবীর অন্যান্য দেশে বিচার বিভাগ যেমন জনগণের শেষ ভরসাস্থল,
বাংলাদেশেও কিন্তু হয়তো বিচার বিভাগ এটা যদি আমরা করতে পারি জনগণের সেটাই আমাদের সকলেরই হবে। প্রত্যাশা। জি, জি। ইকতিদার আহমেদ, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার নাজির আহমেদ আসতেছে আমাদের সম্মানিত সংসদ সদস্য যারা তাদের যে কর্মকাণ্ড কিংবা তারা যেভাবে, তারা তো আসলে আইন প্রণয়ন করবেন সংসদে, কিন্তু আইন প্রণয়নের নামে তারা যা করে থাকেন অধিকাংশ জনই দুর্বৃত্তায়ন কিংবা রাজনীতির নামে যে ব্যবসা, দোকান খোলা কোড আন কোড, এই প্রক্রিয়াগুলোকে বন্ধ করার প্রসঙ্গে কি ব্যবস্থাগুলো রাখা যায়? এবং আমি তো মনে করি ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। দেখেন, এইগুলা যদি দূর করা না যায়, একজন এমপির প্রধান দায়িত্ব কি? এমপির প্রধান দায়িত্বটা হচ্ছে আইন প্রণয়ন করবেন, এবং আগে কিন্তু বলা হতো যে লমেকার বা সাংসদ, তো তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আইন বানাবেন, আইন পরিবর্তন করবেন, আইন সংযোজন, এগুলো হচ্ছে তাদের মেইন দায়িত্ব। আর পরের দায়িত্বটা হচ্ছে টু মেক দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল। কিন্তু তাদের মাধ্যমে কেন উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে? এটা দিতে গেলেই তো আপনি দুর্নীতি ঢুকে পড়ে। স্থানীয় নির্বাচনে তারা প্রভাব বিস্তার আমরা দেখেছি যে কোটি কোটি টাকা একজন এমপি পদপ্রার্থী সে আপনি চিন্তা করতে পারেন, মানে এই টাকা যখন সে খরচ করবে তখন তো এগুলা উদ্ধার বা তোলার প্রশ্ন আসে। আমি ইংল্যান্ডের দেখেন একটা স্থানীয় সরকারের ডেপুটি স্পিকার ছিলাম 3 বছর, 4 বছর কাউন্সিলর ছিলাম, এবং আমাদের অথরিটির বাজেটটা হচ্ছে 1.5 বিলিয়ন। তার মানে ঢাকা, উত্তর, দক্ষিণ, সিলেট তিনোটার সাথে যত, এর চেয়েও বেশি। কিন্তু আমি এতটুকু হওয়ার জন্য 50টা পাউন্ড আমার পকেট থেকে খরচ করতে হয় নাই। তো যেহেতু খরচ করতে হয় নাই, তোলার আমার প্রয়োজন নাই। তো এমপিরা তো সেভাবেই হবে। আপনি এভাবে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এমপিরা কেন খরচ করবে টু বি ইলেক্টেড? এটা চিন্তা করা দরকার। এমপিরা কেন শুল্কমুক্ত গাড়ি পাবে? আমরা ওয়েস্টমিনিস্টার স্টেশনে যদি আমরা স্টপ করি বা ট্রেনে উঠি, অনেক এমপির সাথে গা ধাক্কা লাগে ট্রেনে, তাদের আলাদা কোনো গাড়ি নাই, কোনো আলাদা কিছুই নাই। কিন্তু আমাদের এখানে তো মনে একটা রাজকীয়, হ্যাঁ, এটা দূর করতে হবে। এখানে আমি আজকে দেখলাম গণভবনের চতুর্পাশ ঘুরালাম, আরে বাবা, এত মোটা বাড়ির দরকার প্রধানমন্ত্রীর? 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাকে একটা ফ্ল্যাটে। তো এই মানসিকতা কিন্তু চেঞ্জ করতে হবে, নাইলে কিন্তু দেখবেন যে কোনোভাবেই আমাদের এই স্বচ্ছতা বা যেটা চাচ্ছি ওটা হবে না। আদালতের ব্যাপারে ইকতেদার সাহেব তো নিজে ছিলেন একজন দক্ষ বিচারক, এবং ওনার প্রতি অবিচার করা হয়েছিল, অথবা হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে যেতে পারতেন। তার কিন্তু ছিল, তার মানে আমরা তখন সুপারসিড বলি, তখন হাইকোর্টের সুপারসিডটা দেখি, কিন্তু নিম্ন আদালত থেকে যে সুপারসিড করা ওইটা কিন্তু অনেকটা পত্রিকায় আসে না। এখানে তো 50-60 জনকে সুপারসিড করে হাইকোর্টে নিয়ে নেওয়া হয়, 206 নেওয়া হয়, এভাবে হচ্ছে। দেখেন, এটা হচ্ছে বিচারক নিয়োগের পত্রে। কিন্তু আমি তো গত 1 সপ্তাহ ধরে এই যে ঢাকা হাইকোর্টে এবং ঢাকা জজ কোর্টে দেখলাম, আরে এগুলো তো চিন্তাই করা যায় না। ইউকেতে একটা কোর্টের রায় হয়ে গেছে, ওইটা জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে তদবির করতে হবে, ঘুষ দিতে হবে। কেন হবে? আমি তো ইংল্যান্ডে 25 বছর ধরে প্র্যাকটিস করি। একটা দিন একটা ক্লার্ককে বা ক্লার্কের মাধ্যমে একটা কাউকে টাকা পাউন্ড দেওয়ার জন্য চিন্তাই করা যায় না। এগুলো যদি আউট হয় তাহলে আপনি লাইসেন্স বাতিল হয়ে যাবে। তো আইনের শাসন, মানুষ যাবে বিচারের জন্য, জাজ রায় দিলেন, বিচারপতি রায় দিলেন, অর্ডার দিলেন, ওইটা জায়গা মতো পৌঁছে না। এটা তো স্বয়ংক্রিয়ভাবে পৌঁছার কথা। আর নিম্ন আদালতের বিচারকের কথা যেটা বলেছেন, আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দিয়ে দেই। প্রথম আলো 2010 সালের 5 মে একটা 4 কলাম ব্যাপী একটা রিপোর্ট ছাপিয়েছে। গত সরকার ক্ষমতায় আসার পর 17 জন হাইকোর্টের জাজ নিয়োগ দিয়েছেন, এবং বলা হয়েছে এই 17 জনের মধ্যে 9 জনের এলএলবিতে 3rd ক্লাস, 13 জনের জীবনের একাধিক পরীক্ষায় 3rd ক্লাস। বিচারক ইকতাদার সাহেব বলেছেন যে জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে কোন 3rd ক্লাস থাকতে পারবে না। প্রধান কোন বিবেচনাটা কাজ করেছে? রাজনীতি। এটা দলীয় বিবেচনা, বিলঙ্গিংনেস, মাই ম্যান, আমার পার্টি ম্যান, আমার কথা শুনবে, তাকে আমি যাচ্ছি তাই করাতে পারবো। আপনি চিন্তা করুন যে অল আউট 3rd ক্লাস পেলো, এখানে একটা জাজমেন্ট হাইকোর্টে, এখানে প্রজ্ঞার দরকার না, মেধার দরকার? নিশ্চয়ই। আমার অনেক আওয়ামী লীগের বন্ধু লয়াররা বলতেন যে এটা তো সাংবিধানিক কোনো বার নয়। আমি বললাম, এটা কথা হলো? তাহলে আপনি টিভিতে যখন একটা এক্সপার্ট রিপোর্ট করে, তখন তো ওই ছাগলনাইয়া কলেজ অথবা বিশ্বনাথ কলেজের ইকোনমিক্সের টিচার ধরে না কেন? এখানে ঢাকা ইউনিভার্সিটির টিচার ধরা দরকার কি? এখানে তো বাধার দরকার নাই। আপনাকে তো মেধার মূল্যায়ন করতে হবে, ট্যালেন্টের মেরিটসের কোনো বিকল্প নাই। আপনাকে তো এনশিওর করতে হবে যে ফিটেস্ট, যেটা ইংল্যান্ডে একটা আলাদা বডি আছে, লোর মাধ্যমে করা হয়েছে, এবং তারা কিন্তু অনেক যাচাই বাছাই করে জাজদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে পলিটিক্যাল বায়াসনেসের কোনো ইয়ে নেই, শুধুমাত্র মেরিট এবং ট্যালেন্ট এবং কম্পিটেন্ট, এটাই হলো তাদের দেশে মূল বিবেচনা। ওটাই চাই আমরাও সেটাই চাই। আমরা তো ব্রিটিশ লটাকে ফলো করি, তাহলে ওইটা ফলো করি না কেন? জি,
নাজির আহমেদ, একেবারে শেষ মন্তব্য পরে শুনছি। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এইভাবে প্রশ্নটি রাখতে চাই যে মামলায় হয়রানি আমরা প্রায় গণমাধ্যমে এটা দেখে থাকি। আপনি তো হিউম্যান রাইটস এবং ডেভেলপমেন্টের ইস্যুগুলো নিয়ে কাজ করেন। এটি বন্ধ করার প্রসঙ্গ এবং পাশাপাশি কোনো ব্যক্তি যাতে বিচার চাইতে গিয়ে হয়রানির শিকার না হয়, কি করা যেতে পারে? এ ব্যাপারে আমি 2-3টি সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখতে চাই। এক নম্বর হচ্ছে যে এই যে মিথ্যা মামলা বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি, এইটা আপনার যেমন প্রথমেই যে মামলাগুলোর মেরিট নাই সেখানেই এই মামলাগুলোকে আপনার খারিজ করে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মিথ্যা মামলা করার ব্যাপারে কিন্তু বাংলাদেশে আইন আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে সিভিল মামলাগুলোতে আপনার যেটা ওই ইংল্যান্ডে বা অন্যান্য সভ্য দেশে রয়েছে যে পরাজিত হবেন সে মামলার সকল খরচ বহন করবেন। তাহলে হবে কি যে আপনার দেখা যাবে যে অন্তত মামলার জট কিছুটা হলেও কমবে। আপনার মামলা করার আগে চিন্তা করবে যে আসলে মেরিট আছে কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বাংলাদেশে যে মামলার জট, ইকরিদার সাহেব আরও ভালো বলতে পারবেন, মানুষ বিচার পাচ্ছে না, কারণ আপনার দেখা যাচ্ছে যে মামলা জটের কারণে আপনার পরবর্তী জেনারেশন গিয়েও ন্যায় বিচার পাবে কিনা সেই জিনিসটা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। এটার জন্য মামলার জট কমানোর জন্য সবচেয়ে বড় যেটা ইংল্যান্ডে চালু আছে, যে একটা ট্রায়ালের টাইম লিমিট থাকবে, যে এই মামলাটা কতদিন চলবে, এর কিয়ামত পর্যন্ত মামলা চলবে, এটা হতে পারে না। সেই জন্য আপনার ট্রায়ালের আপনার টাইম লিমিট নির্ধারণ করে দিতে হবে, যে এই মামলাটা শুরুতেই কতদিন এই মামলাটা চলবে এবং শেষ করে দিতে হবে। আমরা মামলার জট কমে আপনার বিচার প্রার্থীদের বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটাও স্বাধীনতার একটা অন্যতম লক্ষ্য। সুতরাং আপনার আপনার বিচার বিভাগের যে সংস্কার হবে, আমরা আশা করি তারা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন, যে আপনার মিথ্যা মামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং বিচার প্রার্থীরা যাতে সহজে বিচার পায় এবং লিগ্যাল এইডটাকে আরও বেশি কার্যকর করা। অনেক সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, তো সেই বিষয়গুলো করা এবং মামলাটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা। বিচারের প্রসঙ্গ সবার জন্য যাতে উন্মুক্ত থাকে। একবার শেষ লাইনটি শুনবো, শেষ মন্তব্য কি বলবেন? জি, আপনার এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বা এই বিপ্লবী সরকার বা যাই আমরা বলি, এদেরকে সময় দিতে হবে তাদের সংস্কারের জন্য এবং এদেরকে সহযোগিতা করতে হবে, জেনারেলাইজ সমালোচনা না করে তাদেরকে সুনির্দিষ্ট করে ভুলগুলো ধরিয়ে দিলে সেখান থেকে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। জি, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ। নাজির আহমেদ, শেষ মন্তব্য কি বলবেন? দেখেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, কিন্তু 53 বছর আমরা কি পেয়েছি? আমরা কোথায় যাওয়া উচিত ছিল? আমরা যে মাসে স্বাধীনতা লাভ করেছি ঠিক ওই মাসে ইউনাইটেড আরব আমিরাত স্বাধীনতা লাভ করেছে। তারা কোথায় গেছে? কাতার সমসাময়িক পর্যায়ে তারা 220 বিলিয়ন খরচ করে বিশ্বকাপ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। আমরা তো সেই পর্যায়ে যাওয়ার চিন্তা করি, এর চেয়েও বেশি যাওয়ার চিন্তা করি। করাপশনটা বন্ধ হতো, একটা সুন্দর সিস্টেম হতো, পলিটিক্যাল স্টেবিলিটি হতো, বাংলাদেশ পথ করে উঠে যেত। আমি সেই বাংলাদেশে এই সুযোগটা আসছে এবার। জি, অসংখ্য ধন্যবাদ ইকরিদার আহমেদ। জি, আপনি যে সংবিধান সংশোধন বা পুনর্লিখন যেটা বলছেন, এটা কিন্তু একজন একক ব্যক্তির কাজ নয়। পৃথিবীর অন্যান্য দেশে এটা হয়েছে আপনাকে একটা টিম করতে হবে, এক্সপার্ট টিম করতে হবে, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে যদি এই ধরনের টিম করা হয়। আর পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষত ইউরোপের প্রত্যেকটা দেশে আমরা দেখেছি যে সেখানে আইন কমিশন, ল কমিশন আছে এবং ল কমিশনের মাধ্যমেই কিন্তু এই সংবিধান প্রণয়ন বলেন বা সংবিধান সংশোধনের কাজগুলো করা হয়। তো আমাদের দেশে যেহেতু আইন কমিশন আছে, কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের আইন কমিশনটাকে কী করা হয়েছিল, এটা হলো রিটায়ার্ড জাজেস রিহ্যাবিলিটেশন ক্লাব করা হয়েছিল। অথচ সাংবিধানিকভাবে কিন্তু সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির এই আইন কমিশনের চেয়ারম্যান বা মেম্বার হওয়ার কোনো সুযোগ নাই, সংবিধান দ্বারা বাড়িত। কিন্তু তারা কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পদ আসীন ছিলেন, এই পদে দীর্ঘদিন তারা কাজ করে গিয়েছেন। এখন এই আইন কমিশনকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করে আইন কমিশনের মাধ্যমে যদি আপনি এই সংস্কারের কাজগুলো যদি করতে পারেন বা পুনর্লিখনের কাজ যদি করতে পারেন, বা যাকে এখন যে এই সংবিধান সংশোধনী কমিটি, সংস্কার কমিশনের যে চেয়ারম্যান করা হয়েছে, ওনাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হোক এবং উনি আইন কমিশনের আরও কিছু সদস্য নিয়ে উনি যদি কাজ করে, তাহলে আমার মনে এটা হচ্ছিল একটা আইনি ভিত্তি পাবে এবং ওনার এই কাজটা মানে খুব সুন্দর এবং সুচারুরূপে কাজটা সম্পন্ন হবে। অসংখ্য ধন্যবাদ ইকরিদার আহমেদ, ব্যারিস্টার নাজির আহমেদ এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।